আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে দেখো বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দ। ইকো মানে তো বাসস্থান, আর উইকস উইকস মানে হলো ইকো কথাটা আসলে উইকস থেকে, এটা ইকো এই উইকস মানে হলো আবাসস্থল বা বাসস্থান। আর আসলে সিস্টেম, যদিও সিস্টেম বলতে পরস্পর সম্পর্কযুক্ত উপাদানের সমষ্টি। সিস্টেম মানে হলো পরস্পর পরস্পর সম্পর্কযুক্ত পদার্থের সমষ্টি। পরস্পর পরস্পর সম্পর্কযুক্ত পদার্থের উপাদানের সমষ্টি। এইভাবে আসলে ইকোসিস্টেম কথাটা আসছে। হ্যাঁ, ইকো কথাটা কিন্তু গ্রিক শব্দ। হ্যাঁ, ইকো এটা হলো গ্রিক শব্দ। এখন দেখো, এদিকে দিব কি আগে তোমার নিয়ে লাগতো, এখন রক্ত মনে হয়ে গেছে, রক্ত কমে গেছে। আর অন্তত ওইরকম মোটা সা তাও দুবার করতে লাগে চল মেডিকেলে ভর্তি হয়েছে। আচ্ছা, তো দেখো বাসস্থানের ব্যাপারটা হলো বোঝায় ইকোসিস্টেমের ব্যাপারটা কি বোঝায়, যে পৃথিবীতে আসলে যে প্রত্যেকটা উপাদানের সাথে প্রত্যেকটা উপাদান রিলেটেড। এর মধ্যে একটা উপাদান যদি বাদ দাও তাহলে বাসস্থান থাকবে না। হ্যাঁ, অর্থাৎ হলো যে আমাদের যে আবাসস্থল, এটার অস্তিত্ব টিকবে না, এরকম বোঝাচ্ছে। যে ধরো উৎপাদন যদি না থাকে তাহলে পরবর্তী স্টেপগুলো সব ধ্বংস হয়ে যাবে। মানে এটা একটা চেইন আকারে আছে। একটা যদি, যেমন একটা মালা যদি একটা তুমি কেটে নাও তাহলে সব মালা নষ্ট হয়ে যাবে। মানে ওই মালাটার মালা থাকবে, কেজিতে কেটে গেল যদি সব করে দেবে। তো ইকোসিস্টেম ঠিক এরকম, যে একটার সাথে আরেকটা রিলেটেড। যে এই জন্য একসময় সিটি কর্পোরেশন থেকে কুকুর মেরে ফেলা হতো, বুঝছো? কুকুর মেরে ফেলা হতো। কুকুর হচ্ছে যে ওই সরাসরি গলায় একটা ফাঁস দিয়ে মেরে ফেলতো। পরে দেখছি না, কুকুর এটা হলো বাস্তুতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ উপাদান। মানে কুকুর মেরে ফেললে অন্য কোনো একটা সিস্টেমে কোনো সমস্যা হবে নিশ্চিত, কারণ এইভাবে আল্লাহ সৃষ্টি করছে একটার সাথে একটা রিলেটেড। যেমন ধরো যে কথা যে উৎপাদক আছে বলে তোমার হচ্ছে যে প্রাথমিক শ্রেণীর যে খাদ্যগুলা, ধরো কথা যদি আমাদের স্থলভাগের কথা বলি, তাহলে উৎপাদক আছে বলে মুরগিরাও লতা পাতা খায়, আবার হচ্ছে তোমার গরু ছাগল লতা পাতা খাচ্ছে, তাই না? আবার তাদেরকে আমরা খাচ্ছি। তাহলে এখানে হয়তো এই সিস্টেম একটু ছোট, যে গরু ছাগল সরাসরি ঘাস লতা পাতা খাচ্ছে, তাদেরকে আমরা খাচ্ছি। এখানে কিন্তু ইকোসিস্টেমের শিকড়টা ছোট। আমাদেরকে যদি কেউ খায় তাহলে হলো যে সর্বোচ্চ খাদ্য শকুন পাখিটাকে এরকম থাকে, এরা ধরো আমাদেরকে খায়। পরবর্তীতে আমরা আবার মাটির সাথে যখন মিশে যাই তখন এদেরকে বলা হয় যে আমরা মাটির সাথে মিশি বিয়োজক নামক পদার্থের মাধ্যমে। বিয়োজক বলতে যে ব্যাকটেরিয়া এগুলো কি করে, আমাদের সব উপাদানকে ভেঙে চুরে আবার মাটির সাথে মিশায়। তাহলে ওই বিয়োজক উপাদানগুলোরও দরকার, মানে ব্যাকটেরিয়ারও দরকার। ব্যাকটেরিয়া না থাকলেও আমাদের ইকোসিস্টেম টিকতো না। যেমন ধর একটা কবরে কত মানুষের খবর দেওয়া হয়, অ্যাকচুয়ালি একটা খবরে কিন্তু যে মানে শত শত মানুষের খবর দেওয়া যায় আর কি। হ্যাঁ, 1-2 বছর পরে ও দেখা যায় ওটা ভ্যানিশ হয়ে যায়, ওখানে আবার আর খবর দেওয়া হচ্ছে এরকম। তো এটা ব্যাকটেরিয়ার কারণে এটা সম্ভব হচ্ছে, নাহলে কিন্তু ইকোসিস্টেম টিকতো না যদি ব্যাকটেরিয়া না থাকতো। আমরা যদি মনে করি ব্যাকটেরিয়া তো পচায় দেয়, তো ব্যাকটেরিয়া হলো সব ভ্যানিশ করে দেবো, তাহলে কিন্তু কি হবে, যে আমরাই ভ্যানিশ হয়ে যাবো। মানে ইকোসিস্টেমে প্রত্যেকটা উপাদান এতই গুরুত্বপূর্ণ, একটাকে তুমি পরিপূর্ণভাবে যদি ধ্বংস করো তাহলে সমস্যা আছে, বুঝতে পারছো? যেমন পুকুরে ধরো শৈবালকে খাচ্ছে, শৈবাল জাতীয় জিনিসকে খাচ্ছে, বা কচুরি বানাকে খাচ্ছে, ছোট ছোট মাছগুলা, ছোট মাছকে খাচ্ছে, আবার বড় মাছগুলা, তাই না? বা অনেক সময় জু প্লান্টনও কিন্তু শৈবাল টেবাল খায়। জু প্লান্টন হচ্ছে ছোট মাছ হচ্ছে বড় মাছ। এভাবে ধারাবাহিকভাবে একটা সিস্টেম করা আছে। সুন্দরবনে ইকোসিস্টেমে উদ্ভিদ লতাপাতাকে খাচ্ছে হরিণ,
আবার হরিণকে খাচ্ছে বাঘ, তাই না? তাহলে যে কোনো একটা যদি ইয়া হয়ে যায়, তোমার বিলীন হয়ে যায়, আমি আসলে দেখেছি সুন্দর করে বাড়ি পা দিতে পেরেছি, হ্যাঁ ছাদ দিতে পেরেছি, বাঘ দিতে বাঘ দেখতে পাবো। বাঘ দিতে পেরেছি। তো না, আমিও তাই সাপ দেখতে পেয়েছি, বাঘ আমি বাঘ দেখেছিলাম, ইয়ে দেখেছিলাম দেখেছিলাম। যে আমাদের চিড়িয়াখানাতে দেখেছিলাম অনেক বছর আগে। সেটা তো ওই দেখা ওখানে গিয়ে আমি কোনো মজা নাই। ওখানে যেতে পেরেছি। সাফারি পার্কে গেলে অবশ্য তুমি সরাসরি দেখতে পারবে। সাফারি পার্কে গেলে টিএম সরাসরি দেখেছিলাম এসএসসি পরীক্ষার পরে সাফারি পার্কে যেতে চাইলে নিয়ে দেবো। না, এসএসসি পরীক্ষা হারাই গেছি, কোথায় যাবা? হারাই আরে প্রথমে সাথে সাইকেল কক্সবাজার সাফারি পার্কে ওই যে তোমার একটা গাড়িতে করে তোমার ওখানে বাঘ সিংহ সব ছাড়া থাকে, বুঝছো? গাড়িটা হলো গাড়ি যাবে আর দিবে, গাড়ি যাবে তো বাঘটা সরাসরি গাড়ির জানলার ওখানে তোমাকে খাওয়ার চেষ্টা করবে। এই ইয়েটা ফিলিংসটা খুব ভালো লাগে, খাওয়ার চেষ্টা করবে, খেতে পারবে হাতে এসে দিবে ওই একবারে ধরো যে যেমন সাফারিতে 17টা সিংহ 16টা বাঘের পাশে আর কি, আর অন্যান্য সব আলু টালু সব আছে। তো ওরা গাড়ি নিয়ে যাবে, তো তখন ও আসে তো সামনে দাঁড়াবে, খাওয়ার চেষ্টা করবে, এমন এমন করবে, তোমার এটা খুব ভয় লাগবে। হ্যাঁ, ভয় লাগবে কিন্তু খেতে পারবে না। ওই ফিলিংসটা মানে ভালো লাগে, ভয়ও লাগবে আবার তোমার ভালো লাগবে। আচ্ছা, তাহলে ইকোসিস্টেমের গুরুত্ব বুঝতে পারছো যে কোনো একটা সিস্টেমে যদি কোনো একটা কিছু না থাকে তাহলে ওইটার আর ওই ইকোসিস্টেম চলবে না, ওই বাসস্থান ধ্বংস হয়ে যাবে। ইকোসিস্টেম এত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এখানে একটা মিথস্ক্রিয়াটা কাকে, 2 নম্বর প্যারা দেখো, মিথস্ক্রিয়া কাকে বলে, এটা হচ্ছে জ্ঞানমূলক কৌশল হিসেবে পড়তে হবে। মিথস্ক্রিয়া মানে প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী এই দুই ধরনের জীবের সাথে জড় পদার্থের মধ্যে যে শক্তি আর বস্তুর আদান প্রদান হয় তাকে মিথস্ক্রিয়া বলে। জীবের সাথে জড় পদার্থ মানে কি? জীবের সাথে যেমন ধরো যে বায়ুমণ্ডলে, তাই না, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, তো এগুলা ধরো জড় পদার্থ। এই জড় পদার্থের সাথে জীবের যে একটা সম্পর্ক, এই সম্পর্কের কথাই হচ্ছে মিথস্ক্রিয়া, একে অপরের যে সম্পর্ক, এটা হলো মিথস্ক্রিয়া। আচ্ছা, তারপরে আবার দেখো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র কাকে বলে, এখানে একটা সংজ্ঞা আছে। তো বলছে মিথস্ক্রিয়া লেখার পরে লিখবা। আর এই ধরনের মিথস্ক্রিয়ার আন্তঃসম্পর্ক ঘটে পৃথিবীর এরকম যে কোনো অঞ্চলই হচ্ছে বাস্তুতন্ত্র। এখানে একটা বাস্তুতন্ত্রের সংজ্ঞা আছে, এটা সৃজনশীল হিসেবে করতে হবে। বাস্তুতন্ত্রের উপাদান সমূহ, বাস্তুতন্ত্রের উপাদানে দেখো জড় উপাদান আছে। তাহলে জড় উপাদান তো জানো যেগুলো জীব থেকে না আর কি, সেগুলো জড় উপাদান। তাহলে এই জড় উপাদানের মধ্যে শ্বসনের সময় অক্সিজেন, এটা জড় উপাদান। অজৈব বস্তু তো আমরা তো জানি যার মধ্যে মূলত আসলে কার্বন থাকে না, তারা সবাই অজৈব হয়, বা যেগুলো জীব থেকে সরাসরি আসেনি সেগুলো হলো অজৈব। তাহলে বায়ু, পানি, বায়ু, মাটিতে অবস্থিত খনিজ পদার্থ, এগুলো সব কি অজৈব বস্তু। জৈব বস্তু যেগুলো সরাসরি উদ্ভিদ প্রাণীর বর্জ্য থেকে আসছে, যেমন গোবরের সার, এটাকে জৈব সার বলা হয়, তাই না, কারণ কি এটা জীব থেকে আসছে। ইউরিয়া সার, এটা তো জীব থেকে আসেনি, তাহলে এটা অজৈব সার, তাই না, সেরকম। তাহলে জৈব বস্তু বুঝতে পারছো যেগুলো জীব থেকে মূলত আসে, উদ্ভিদ হোক প্রাণী হোক, এখান থেকে আসছে, তাই না, এগুলো হলো জৈব বস্তু। তারপরে ভৌত উপাদান, তাহলে ভৌত উপাদানের মধ্যে কি, যে পরিবেশের সূর্যালোকের পরিমাণ, তাপমাত্রা, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, এগুলো যেহেতু ভৌত উপাদান, কেন এগুলো কোনো রাসায়নিক না, এগুলো ভৌত মানে কি, যেটা পরিবর্তনশীল, এটা কম বেশি হয়, এটা সেটা হয়, এরকম আর কি। বায়ুর চাপ, বায়ু প্রবাহ, ভূপৃষ্ঠ থেকে গভীরতা, এগুলো সবই হলো ভৌত উপাদান। তারপরে জীবস উপাদান, জীবস উপাদানের মধ্যে অবশ্যই আছে উৎপাদক, তাই না। উৎপাদক মানেই হলো যারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে শর্করা তৈরি করে, এই সকল উদ্ভিদই হলো উৎপাদক। খাদক, তো খাদক তো জানোই, খাদক হচ্ছে 3 রকমের হতে পারে, তাই না। তাহলে প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, এইভাবে সর্বোচ্চ খাদকও থাকতে পারে। এগুলো অবশ্য এমসিকিউ আছে এখান থেকে কিছু, যেমন দেখো যে পরীক্ষা অবশ্য তোমার হলো প্রথমে এটা আসে বাস্তুতন্ত্রের উপাদান। তাহলে উপাদান যখন বলবে তখন এই উপাদানের মধ্যে সবই পড়ে, তখন হচ্ছে পয়েন্ট আকারে লিখলেই চলবে। মানে ধরো অজৈব বস্তু 1 লাইন 2 লাইন লিখলা, জৈব বস্তু এভাবে লিখলেই চলবে। এখানে দেখো কিছু এমসিকিউ আছে, যেমন খাদকের এখানে যে যারা তৃণভোজী প্রাণী, মানে যারা তৃণভোজী প্রাণী এদের অপর নাম হলো প্রথম স্তরের খাদক। যারা তৃণভোজী, তাই না, লতা পাতা খায়, তাদেরকে কি বলা হয়, প্রথম স্তরের খাদক। তারপর বলছে ঘাসফড়িং, মুরগি, গরু, ছাগল ইত্যাদি হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, কারণ এরা কিন্তু আসলে লতা পাতা এসবই খায়। যেসব প্রাণী তৃণভোজী প্রাণীদের আবার খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের বলা হয় গৌণ বা দ্বিতীয় শ্রেণীর খাদক। অর্থাৎ
যেসব প্রাণী তৃণভোজী প্রাণীদেরকে, যেমন গরু ছাগল, এগুলোকে আমরা খাচ্ছি না, আমরাও কিন্তু অ্যাকচুয়ালি দ্বিতীয় শ্রেণীর খাদকের মধ্যে পড়ি। তাহলে এরা এক ধরনের মাংসাশী প্রাণী। এর মধ্যে তোমার হচ্ছে ব্যাঙ, শিয়াল, বাঘ, এরাও তো তৃণভোজী প্রাণী। যেমন মুরগিকে কিন্তু শিয়াল খায়, জানো কি? মুরগিকে শিয়াল খায়। তাহলে এই ব্যাঙ, বাঘ ইত্যাদি হলো দ্বিতীয় শ্রেণীর খাদক। তারপরে বলছে যেসব প্রাণী গৌণ খাদককে, সেকেন্ডারি খাদককে আবার খেয়ে ফেলে, এদেরকে এরা মাংসাশী প্রাণী। মাংসাশী প্রাণী, কার্নিভোরাস ইংরেজিটা মনে রাখবা। তাহলে এই কার্নি মানে আসলে মাংস, ভোরাস মানে গিলে ফেলা বা খেয়ে ফেলা বোঝায়। হ্যাঁ, এদের বলে তৃতীয় শ্রেণীর বা সর্বোচ্চ খাদক। যেমন সাপ, ময়ূর, বাঘ ইত্যাদি এই শ্রেণী। মানে বাঘ দুটো শ্রেণীতে আছে, দ্বিতীয় হ্যাঁ, শ্রেণী। দুইটার মধ্যেই পড়ে বাঘ, দুইটার মধ্যেই পড়ে আর কি। হ্যাঁ, কারণ কি, বাঘ তো গরু ছাগল এগুলোকেও খায়, বাঘ তো গরু ছাগল এদেরকেও খায়। তাহলে গরু ছাগল ধরো যদি দ্বিতীয় শ্রেণীর হয়, তাহলে তো আবার বাঘ আবার দুই জায়গায় পড়ে আর কি। হ্যাঁ, দুই জায়গায় হয়। তাহলে এটা মনে রাখতে হবে। তারপর বলছে যে, এরপর বলছে একটি বিশেষ শ্রেণীর খাদক জীবন্ত প্রাণীদের চেয়ে মৃত প্রাণীর মাংস বেশি পছন্দ করে আর কি। যেমন কাক, শকুন, শিয়াল, হায়না। এদের নাম হলো আবর্জনা বুক বা ধামর। এটা খুবই গুরুত্বপূর্ণ, স্কেভেঞ্জার মনে রাখতে হবে, ইংরেজি বাংলা দুটাই। হ্যাঁ, তারপরে দেখো মানুষ একই সাথে তৃণভোজী, আবার একই সাথে মাংসাশী, তাই না? মানুষ তো তৃণভোজীও, আবার প্রথম স্তরের আবার দ্বিতীয় স্তরের। হ্যাঁ, দুটার মধ্যে পড়ে। এটা এমসিকিউর জন্য মনে রাখতে হবে যে জীব বাস্তুতান্ত্রিক উপাদান সমূহ, জড় উপাদানের ভাগ, জড় উপাদান অজৈব বস্তু, জৈব বস্তু হতে পারে, ভৌত উপাদানের কোনো ভাগ নাই। জীবজ উপাদান তিন রকমের হয়, উৎপাদক হয়, খাদক হয়, খাদক আবার তিন রকমের, সর্বোচ্চ খাদক বললে 4 রকমের, আর বিয়োজক মানে কি, মরে যাওয়ার পরে ব্যাকটেরিয়া যখন এদেরকে ভেঙে ফেলে ছোট ছোট কণায় পরিণত করে, তখন বিয়োজক। প্রথমে দেওয়া আছে মাংসাশী প্রাণীর ইংরেজি কার্নিভোরাস, নিচে আবার মাংসাশীর পরে যে ওমনিভোরাস দেওয়া আছে। ও আচ্ছা, এটার কারণ আছে যে অগ্নি মানে, অগ্নি কথাটার অর্থ কি? অগ্নি হলো একটা গ্রিক শব্দ, অগ্নি। অগ্নি মানে সব বা অল, আর ভোরাস, ভোরাস মানে হলো যে ভক্ষণকারী। আচ্ছা, এখন যে সবই ভক্ষণ করে সে তো মাংস ভক্ষণ করে না? আর কার্নিভোরাস মানে কি, যেসব মাংস শুধুমাত্র, অন্য কিছু করবে না। অমনিভোরাস, যেমন আমরা অমনিভোরাস, আমরা কিন্তু মানে তৃণভোজী আর মাংসাশী দুইটা মিলে অমনিভোরাস মানে যারা সব খায় তারা অমনিভোরাস হবে। আর যারা শুধু, যেমন ধরো গরু বলছি, বাঘ কিন্তু কার্নিভোরাস। বাঘকে তুমি যদি ভাত খেতে দাও খাবে না, শাকসবজি খেতে দিলে খাবে? খাবে। তাহলে ওরা হচ্ছে কার্নিভোরাস হবে, বুঝছো? ওরা অমনিভোরাস হবে না। মানুষ কিন্তু অমনিভোরাস, তাই না? মানুষ সব খায় না। এই বিয়োজকটা মনে রাখতে হবে। বিয়োজক কারা? যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি অতি ক্ষুদ্র জীব, অণুজীব, এরা হলো বিয়োজক। এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে জীবজ উপাদানের বর্ণনাটাও সৃজনশীলের জন্য আলাদাভাবে আসতে পারে, আলাদাভাবে। হ্যাঁ, এটাও সৃজনশীল হিসেবে পড়বা। কিসে? সৃজনশীল হিসেবে যে জীবজ উপাদানগুলোর বর্ণনা। জীবজ উপাদান কারা? উৎপাদক, খাদক, বিয়োজক, জীবজ উপাদান। এটাও সৃজনশীল হিসেবে আলাদাভাবে আসতে পারে, আলাদাভাবে, একসাথে আসতে পারে, আলাদাভাবে আসতে পারে। এবার দেখো পুকুরের বাস্তুতন্ত্র, এটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা বহু পরীক্ষায় বেশি আসছে। পুকুরের বাস্তুতন্ত্র, যদিও এটা ছবি আসতে হয় না পরীক্ষায়, তবে এটা উদ্দীপক হিসেবে থাকতে পারে। দেখো পুকুরের বাস্তুতন্ত্র আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, যে দেখো প্রথম স্তরের খাদকের মধ্যে জু প্লাঙ্কটন আছে। জু মানে জুন মানে প্রাণী, প্লাঙ্কটন মানে ভাসমান, তার মানে যে সমস্ত পানিতে বসবাস করে। হ্যাঁ, পানিতে বসবাস করে এবং ভেসে ভেসে চলে, তাদেরকে প্লাঙ্কটন বলা হয়। তো প্রথম স্তরের খাদক জু প্লাঙ্কটন গুলোও কিন্তু শৈবাল খায়, এরা এই জন্য প্রথম স্তরের খাদকের মধ্যে পড়ে। দ্বিতীয় স্তরের খাদক একটু ছোট মাছ, যারা জু প্লাঙ্কটনকে খায়। তৃতীয় স্তরের খাদক যারা হলো ওই ছোট মাছদেরকে আবার খায়, তাই না? তাহলে এই যে বিয়োজক, যেমন সব মরে টরে গেল, এদেরকে আবার ক্ষুদ্র কণায় পরিণত করে কাদা মাটির মধ্যে ঢুকাই দিল। কারণ কাদা মাটি থেকে আবার কিন্তু উদ্ভিদ গুলাকে পুষ্টি গ্রহণ করবে, তাই না? তো এটা একটা মানে চেইন না, শিকলের মতো একটা ব্যাপার, যে খাদ্য শিকল, যেটা আর কি পর্যায়ক্রমিকভাবে কিন্তু এটা হয়ে যাচ্ছে, যার জন্য উদ্ভিদ টিকে আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে পুকুরের বাস্তুতন্ত্রের মধ্যে উৎপাদক আছে। তাহলে এখানে প্লাঙ্কটন কাকে বলে একটা জ্ঞানমূলক হিসেবে পড়ে রাখতে হবে। প্লাঙ্কটন কাকে বলে, তার উৎপাদক কাকে বলে।
এই যে উৎপাদক কাকে বলে? উৎপাদক হচ্ছে সালোক সংশ্লেষণকারী বিভিন্ন প্রকার শৈবাল ও অবগী পানির উদ্ভিদ। পানিতে ভাসমান ক্ষুদ্র জীবদের প্লাঙ্কটন বলে। ফাইটোপ্লাঙ্কটন বা উদ্ভিদ প্লাঙ্কটন সবুজ জল শৈবাল ও অন্যান্য জলজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, এদের উৎপাদক বলে। প্লাঙ্কটন কাকে বলে? উৎপাদক কাকে বলে? তাহলে সৃজনশীল লেখার সময় পুকুরের বাস্তুতন্ত্র এটা একবারে বিয়োজন পর্যন্ত লিখতে হবে। তাহলে প্রথম স্তরের খাদ্য কারা, এগুলো কিন্তু আবার গুরুত্বপূর্ণ পুকুরের ক্ষেত্রে। প্রথম স্তরের খাদ্য কারা পুকুরের ক্ষেত্রে, তাহলে বলছে পুকুরের ক্ষেত্রে কি নানা ধরনের ভাসমান খুদে পোকা, মশার সুকীট। আচ্ছা সুকীট কি বলতো? যে মশা যে বাচ্চা হয়, হ্যাঁ, ওই বাচ্চা কিন্তু দেখতে পুরোপুরি হচ্ছে মশার মতো হয় না, দেখতে হলো একটু পুতুল সাইজের মতো হয়, এই জন্য আলাদা নাম হলো সুকীট। সুকীট মানে পুতুল সদৃশ, সুকীট মানে পুতুল সদৃশ, মানে দেখতে কিন্তু আমাদের যেমন আমাদের গরু ছাগলের আমরা বাচ্চা বলি না, তো মশার এই সুকীটকে কিন্তু বাচ্চা বলা হয় না, বলা হয় লার্ভা। বুঝছো? লার্ভা হলো তাকেই বলা হবে মা বাবার যে সন্তানগুলো দেখতে মা বাবার মতো আকৃতিগত হবে না, ভিন্ন আকৃতির হবে, তাদের বলা হয় লার্ভা। আর যদি মা বাবার মতো আকৃতি হয়, যেমন আমাদের কি মা বাবার মতো আকৃতি চেহারা না, কিন্তু আকৃতি আমাদের কিন্তু তাই না? তাহলে আমরা কি, আমরা হচ্ছে লার্ভা না, আমরা বাচ্চা। আমাদের যদি এরকম হতো যে আমরা যখন জন্মগ্রহণ করি তখন ধরো 2 হাত হয় না, 2 পা হয় না, বরঞ্চ কি হয় আমাদের পিঠে পাখনা হয়ে যায়, কথাবার্তা, তাহলে কিন্তু আমরা লার্ভা হয়ে যেতাম। আকৃতি ব্যাঙের ক্ষেত্রে, ব্যাঙের ক্ষেত্রে তো ব্যাঙাচি লার্ভা, লার্ভা মাছের ক্ষেত্রে লার্ভা বলা হয়। তাহলে দেখো যে মশা সুকীট অতি ক্ষুদ্র প্রাণী জুপ্লাঙ্কটন ছাড়াও রুই কাতলা মাছও প্রথম স্তরের খাদ্য হতে পারে। রুই কাতলা মাছও অনেক সময় এই যে ছোট ছোট উদ্ভিদগুলো খায়। ভাসমান ক্ষুদ্র প্রাণীদের জুপ্লাঙ্কটন বলে। দ্বিতীয় শ্রেণীর খাদ্য ছোট মাছ, কিছু জলজ পতঙ্গ, ব্যাঙ, এগুলো এমসিকিউর জন্য মনে রাখতে হবে। তৃতীয় স্তরের খাদ্য কি? শোল, বোয়াল, ভেটকি প্রভৃতি বড় মাছ, বক ইত্যাদি হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদ্য। বিয়োজক, তাহলে পুকুরের পানিতে বহু ছত্রাক ও ব্যাকটেরিয়া মৃতজীবী হিসেবে বাস করে, এটা তো আগে থেকে জানো। এবার দেখো খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন, ইংরেজিটা মনে রাখবো। তাহলে প্রথম কথা হলো খাদ্য শিকল কাকে বলে? যেটা চেইন আকারে থাকে, তাই না? যেমন এই যে বলছে তৃতীয় নম্বর লাইন থেকে, যখন খাদ্য শক্তি উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদ্যদের মধ্যে প্রবাহিত হয়, তখন সেই প্রভাবকে একসাথে খাদ্য শিকল বলে। দেখো তো, ঘাস কে খায়? হরিণ, হরিণকে খায় ব্যাঙ, ব্যাংকে খায় সাপ, সাপকে খায় গুই সাপ। তাহলে এটা একবারে চেইন আকারে, তাই না? তাহলে এই জন্য এর নাম হলো চেইন, ফুড চেইন। হ্যাঁ, সাপকে আবার গুই সাপ খায় না, ওই যে গুই সাপের নিজের বিষ নাই, কিন্তু ওর যে মুখে যে লালা খায় সেটাতে আবার সাপ মারা যায় কামড় দিলে। আচ্ছা, তারপরে দেখো এখানে কিছু কয়েক কোশ্চেন, যেমন শিকারজীবী খাদ্য শিকল কাকে বলে? যারা শিকার করে, তাই না? যে খাদ্য শিকল প্রথম স্তরের খাদ্য আকারে সবচেয়ে ছোট থাকে এবং পর্যায়ক্রমে উপরের খাদ্যগুলো নিচের স্তরের খাদ্যগুলো শিকার করে খায়, সেরূপ শিকলকে শিকারজীবী বলে, মানে শিকার করে খাওয়া যায় এগুলো। পরজীবী খাদ্য শিকল, দেখো উদাহরণটা দেখলে বুঝতে পারবা। পরজীবী মানে কি? যেমন মানুষের পরজীবী মশা না, মশার পরজীবী কি? ডেঙ্গু। মানে ওই যে আমরা বলি না যে ডেঙ্গু জ্বর হয়, মানে মশার কামড়ে, হ্যাঁ মশার কামড়ে, মানে মশার মধ্যে ডেঙ্গু ভাইরাস থাকে, মশার মধ্যে ডেঙ্গু ভাইরাস থাকে, বুঝছো? তো তাহলে কি পরজীবী কি? ওই ডেঙ্গু ভাইরাস মশার মধ্যে থাকে, সে কিন্তু সংখ্যা বৃদ্ধি করছে, বুঝছো? তাহলে এখানে হলো মশার পরজীবী ডেঙ্গু। যদিও ডেঙ্গু কথাটা আসছে কোথা থেকে জানো? ডেঙ্গুর বাংলা থেকে জানো? ভৌতিক। ডেঙ্গুর বাংলা অর্থ ভৌতিক। কেন এরকম নাম হয়েছে জানো? প্রথম যখন মানুষের ডেঙ্গু জ্বর হয়েছিল তখন হচ্ছে মানুষের নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, এরকম যখন সিরিয়াস অবস্থা, তখন কারণ খুঁজে পাচ্ছে না ডাক্তাররা, যে কোনো তো অসুখ হয়নি, তাহলে কি হলো? তখন মানুষজন বলতে শুরু করলো যে ওর শরীরের মধ্যে আত্মা ঢুকে গেছে, ওই আত্মা ঢুকে এরকম নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, হ্যাঁ, তাই এর নাম হলো ভৌতিক, এভাবে নাম হয়েছে ডেঙ্গু। তাহলে মৃতজীবীর ক্ষেত্রে কি হয়? মৃতদেহকে ছত্রাক খায়, আবার ছত্রাককে খায় কেঁচো, এই জন্য নাম হলো মৃতজীবী। উদাহরণ সহ এটা মনে রাখবো আর কি, হ্যাঁ, এটুকু যদি।
এবার দেখো খাদ্য জাল, এটা কিন্তু খুবই সুন্দর মজার বেশ। খাদ্য জাল কখন জাল হচ্ছে দেখো, একই জিনিসকে অনেকজন যদি খায়, একই জিনিসকে অনেকজন খাচ্ছে, তাহলে এটা এটা হবে কি খাদ্য জাল। এই যে এখানে একই জিনিসকে অনেকজন খাচ্ছে, হ্যাঁ দেখো এটা একই জিনিসকে অনেকজন খাচ্ছে, তাহলে এখানে খাদ্য জাল কিভাবে হয় দেখো, শৈবালকে খাচ্ছে ছোট মাছ, আবার শৈবালকে খাচ্ছে কি জুপ্লাঙ্কটন, তাই না? আবার দেখো জুপ্লাঙ্কটনকে খাচ্ছে ছোট মাছ, আবার ছোট মাছকে খাচ্ছে আবার বড় মাছ। না ছোট প্রাণী দিয়েছেন না, ওটা ছোট মাছ না ছোট মাছকে তো খাচ্ছি, হ্যাঁ মানে ছোট মাছ খাচ্ছে না, না ছোট মাছ খাচ্ছে, ওটা ওটা ভুল, মানে জুপ্লাঙ্কটন ছোট মাছকে খাইতে পারে না। ওটাই তো জুপ্লাঙ্কটন অনেক ক্ষুদ্র। জুপ্লাঙ্কটন অনেক ক্ষুদ্র, তো ছোট মাছ হলো ওটা হবে দিচ্ছি না, তিন চিহ্ন ভুল হয়েছে, তিন চিহ্ন ভুল হতে পারে, হ্যাঁ তিন চিহ্ন ভুল হতে পারে, কিন্তু হচ্ছে জুপ্লাঙ্কটনকেই ছোট মাছ খায়, বুঝছো? জুপ্লাঙ্কটনকেই ছোট মাছ খায়, এটাই নিয়ম, হ্যাঁ। যে যেমন দেখো ছোট মাছকে এই যে বড় মাছ খাচ্ছে না, তখন তো তিন চিহ্ন এইভাবে দিচ্ছে, বুঝছো না? এই যে ছোট মাছকে বড় মাছ খাচ্ছে, ঠিকই আছে, ঠিকই আছে। না ভুল না এটা, বুঝছো? ভুল না। আচ্ছা এইখানে এই পাঁচ খাদ্য পাখিতে দেওয়া আছে। খাদ্য জালে খেয়াল করো, খাদ্য জালে মোট 5টা খাদ্য শিকল আছে। খাদ্য জালে মোট 5টা খাদ্য শিকল আছে। কিভাবে আছে খেয়াল করো, 5টা কিভাবে হয়। সব থেকে ছোট খাদ্য শিকল হলো 1 নম্বরে যে নিচে আছে, শৈবালকে খাচ্ছে ছোট মাছ মনে করো, তারপর বাজ পাখি, এটা হলো সব থেকে ছোট খাদ্য শিকল, বুঝতে পারছো? আচ্ছা তারপরে আবার দ্বিতীয় নম্বর বি নম্বরে দেখো, শৈবালকে খাচ্ছে জুপ্লাঙ্কটন, তারপর বড় মাছ, তারপরে বাজ পাখি। জুপ্লাঙ্কটন ছোট মাছ, বড় মাছ, হ্যাঁ। বাজ পাখি, এটাই সবচেয়ে বড়। হ্যাঁ তাহলে এটাই হলো শৈবালের ডি নম্বরটা সবথেকে বড়, ডি, তাই না? তাহলে এইখানে 5টা খাদ্য শিকল দেখা যাচ্ছে, 5টা খাদ্য শিকল দিয়ে খাদ্য জাল তৈরি হয়েছে, বুঝতে পারছো? পুরাটা মিলে খাদ্য জাল আর হ্যাঁ। একটা শিকল। হ্যাঁ এক একটা শিকল, বুঝতে পারছো তো? এখানে কিভাবে কি হচ্ছে, যে একটা নিচের দিকে তাকালে বুঝতে পারবে, আর এটা দেখলে বুঝতে পারবে যে আসলে 5টা হচ্ছে কিনা, হ্যাঁ তাই না? হ্যাঁ তাহলে এই পরীক্ষায় কিন্তু এই ছবিটা উদ্দীপক হিসেবে দিয়ে বলতে পারে যে এখানে কয়টি খাদ্য চেইন বা শিকল হয়, পাঁচটি। বর্ণনা করো। ছবি দেখো দেখে আসলে না কিছুটা তো বুঝতে পারবো না। আসলে তাই না? হ্যাঁ, না আসলে নিয়ম কি জানো, 100% পরিষ্কার ভাবে ছবি দেওয়ার নিয়ম নাই, মানে আফসা আফসা ছবি দিবে, ওটা দিয়ে তখন বুঝে নিতে হবে, এটা হলো নিয়ম। ওই এটা বইয়ের প্রশ্ন দিই, বই আপসাপ সাথে দিই না বইতে শিখাচ্ছে তাই, বই শিখাচ্ছে তাই, বইও দেবে দিলে উপস্থিত হয়ে যাবো। তারা বারবার বলে নিয়ে করে গেল নাম্বারটাকে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবার পরের বিষয় দেখো, তাহলে খাদ্য জাল থেকে খাদ্য চেইন বের করা মনে রাখতে হবে। এবার দেখো বাস্তুতন্ত্রের পুষ্টি প্রবাহ, বাস্তুতন্ত্রের পুষ্টি প্রবাহ জিনিসটাকে আমি একটু মুখে বলি, তারপরে তোমরা নিজেরা পারবা। বাস্তুতন্ত্র থেকে পুষ্টি প্রবাহ, বাস্তুতন্ত্রের পুষ্টি প্রবাহের ব্যাপারটা কি, যে ধরো উদ্ভিদের মধ্যে না 2 দিনে শেষ করতে হবে তো, এটা তো কঠিন না। হ্যাঁ না, এটা অনেক বড় জীব বৈচিত্র্য, অনেক বড়। হ্যাঁ? আবার এই অধ্যায় থেকে জীব বৈচিত্র্য 8 পর্যন্ত পড়া হবে। জীববৈচিত্র্য 8 পর্যন্ত পড়ায়, হ্যাঁ হ্যাঁ, এই দুই পেয়েছি। জীববৈচিত্র্য 8 পর্যন্ত দেখো। এবার দেখো পুষ্টি প্রবাহের ব্যাপারটা কি বলছে, যে পুষ্টি প্রবাহের ব্যাপারটা কি বলছে, এটা একটু লাইন বাই লাইনে বুঝো, হ্যাঁ। যে উদ্ভিদ অজৈব বস্তু গ্রহণ করে সালোকসংশ্লেষণ খাদ্য তৈরি করে। অজৈব বস্তু মাটির ভিতরে যেগুলো থাকে আর কি, এগুলো অজৈব, হ্যাঁ কার্বনযুক্ত না। তো বলছে উদ্ভিদ যে খাদ্য তৈরি করে তার কিছু অংশ নিজ প্রয়োজনে ব্যবহার করে, অবশিষ্ট অংশ উদ্ভিদেই জমা থাকে। তৃণভোজী প্রাণী এসব উদ্ভিদ খায়, পর্যায়ক্রমে মাংসভোজী প্রাণী এসব তৃণভোজীদের খায়। এইসব উদ্ভিদ এবং প্রাণীদের মৃত্যুর পর বিয়োজকগুলো এদের খাদ্য হিসেবে ব্যবহার করে অজৈব বস্তুতে রূপান্তরিত করে পরিবেশে ফিরে দেয়। সবুজ উদ্ভিদ এসব অজৈব বস্তু গ্রহণ করে পুনরায় খাদ্য বস্তুতে ব্যবহার করে থাকে। পুষ্টি দ্রব্যের এরূপ চক্রাকার প্রবাহিত হওয়ার প্রক্রিয়াটিকেই পুষ্টি প্রবাহ বলে। এটা কিন্তু বড় হলো, এতটুকু লিখতে হবে, তবে কঠিন না। আমি একটু মুখে বলি আরেকবার, যে মানে বলতেছে যে উদ্ভিদ যে কাজটা করছে, উদ্ভিদ হলো মাটির ভিতরে যে অজৈব বস্তুগুলো আছে, যে বিভিন্ন লবণের আয়ন, খনিজ লবণ, খনিজ আয়ন ট্যান আছে না, এই জিনিসগুলো উদ্ভিদ প্রথমে গ্রহণ করছে। এখন দেখা যাচ্ছে এদেরকে তৃণভোজী যারা আছে তারা হলো ওই উদ্ভিদগুলোকে খাচ্ছে, তখন উদ্ভিদের পুষ্টিগুলো কোথায় গেল, তৃণভোজীতে গেল। এরপরে তৃণভোজীকে মনে করো মাংসাশী প্রাণী খাচ্ছে, মাংসাশী প্রাণী যখন খাচ্ছে তখন হচ্ছে আবার তৃণভোজীর যে পুষ্টিগুলা সেটা আবার মাংসাশীর মধ্যে গেল।
এরপরে মাংসাশী প্রাণীগুলো মারা গেল, বা আরো অন্যান্য উদ্ভিদের মধ্যে যেটুকু পুষ্টি আছে ওরাও মারা গেছে। মারা যাওয়ার পরে ব্যাকটেরিয়া কি করছে, ওই যে যারা মারা গেছে তার ভিতরে যে বড় বড় প্রোটিন ছিল ওগুলোকে ভেঙে চুরে একবারে ক্ষুদ্র ক্ষুদ্র করে করে মাটির মধ্যে মিশিয়ে যাচ্ছে, মানে মৌলিক কণার মতো করে মিশিয়ে যাচ্ছে। তখন এটা অযোগ্য হয়ে যাচ্ছে, অযোগ্য হয়ে গেল। এবার আবার দেখা যাচ্ছে উদ্ভিদ কি করছে, ওই জিনিসগুলো আবার কিন্তু কাঁচামাল হিসেবে আবার উদ্ভিদ গ্রহণ করছে এবং সরবরাহ তৈরি করছে। তাহলে এই শক্তির প্রবাহ এটা কিন্তু হচ্ছে চক্রাকারে চলছে না, এই যে চক্রাকারে শক্তির যে প্রবাহ চলছে ওটাই হলো পুষ্টি প্রবাহ। এটা মনে রাখলে হলো। বাস্তবতার শক্তির প্রবাহ এখান থেকে শুধু যে এইটুকু মনে রাখবে, দ্বিতীয় নম্বর লাইন, যে 2% সালোকসংশ্লেষণ সবুজ উদ্ভিদ ব্যবহার করে থাকে, আর 98% হচ্ছে সে এই যে এখানে যেটা বলছে যে কোনো বাস্তবতার শক্তির মূল উৎস হলো সূর্য। সূর্য যে পরিমাণ আলো ও তাপ শক্তি পৃথিবীতে এসে পৌঁছায় তার মাত্র 2%, মানে 98% কিন্তু সূর্য রশ্মির আলোগুলো মাটিতে বা অন্যান্য জায়গায় চলে যায়, ও 2% ব্যবহার করতে পারে, এটা বলছে। এটা অবশ্য আসে না, তবে এখানে ট্রপিক লেভেলের মধ্যে শক্তির সম্পর্ক। এখানে ট্রপিক লেভেল কাকে বলে, মানে পুষ্টি স্তর। ট্রপিক লেভেল মানে পুষ্টি স্তর, ট্রপিক লেভেল মানে পুষ্টি স্তর। খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরকে পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল বলে, এটুকু খেয়াল রাখবে। এখন দেখো শক্তি পিরামিডের ধারণা। শক্তি পিরামিডের ধারণাটা কি আসলে, যে এটা কেমন কোশ্চেন। সমতল ভূমির উপর অবস্থিত যে ত্রিমাত্রিক বস্তুর শীর্ষদেশ ক্রমশ সরু তাকে পিরামিড বলে। এখন শক্তি পিরামিড বলতে আসলে কি বোঝাচ্ছে, যে এইভাবে করে বৈজ্ঞানিকরা দেখিয়েছে যে মনে করো এটা একটা পিরামিড, তো এরকম হয় যার 3টা বাহু থাকবে এবং সর্বোচ্চ চূড়া থাকবে, তাকে বলা হয় পিরামিড। তো এই স্তরে মনে করো একটা উৎপাদক আছে, মনে করো এখানে আছে উৎপাদক, এরপরে মনে করো প্রথম স্তরের খাদক আছে, স্তরের খাদক, তারপর হলো দ্বিতীয় স্তরের খাদক, তারপর মনে করো তৃতীয় স্তরের খাদক, তারপরে সর্বোচ্চ খাদক। এটা মনে করো সর্বোচ্চ খাদক। একটা হবে না? আচ্ছা, তোমরা তো বুঝতে পারছো। আচ্ছা, এখন কথা হলো বৈজ্ঞানিকরা চিন্তা করে দেখছে যে আসলে পিরামিডের ব্যাপারটা হয় উৎপাদক সবসময় বেশি হয়, বুঝছো, উৎপাদক সবসময় বেশি। এটার উপর নির্ভরশীল যে থাকে না সে একটু কম হওয়া স্বাভাবিক, নাহলে তো শেষ হয়ে যায়। আবার প্রথম স্তরে যারা খায়, প্রথম স্তরে হিসেবে এটা আবার কম হবে, তারপরে এটা আরো কম হবে, সর্বোচ্চ আরো কম হবে, নাহলে তো সমস্যা, তাই না? সর্বোচ্চ উৎপাদক আর সর্বনিম্ন সর্বোচ্চ খাদ্য। হ্যাঁ, তাহলে এই যে ধারাবাহিকভাবে আস্তে আস্তে কমে যাচ্ছে না, এই কিন্তু একটা সর্বোচ্চ চূড়া তৈরি করছে, এই জিনিসটাকে বলা হচ্ছে পিরামিড। তো এই পিরামিডে তোমার হচ্ছে সংখ্যার পিরামিডও হয় আবার শক্তি পিরামিডও হয়। সংখ্যার পিরামিড মানে কি, সংখ্যার দিক থেকে তুমি গণনা করো তো অবশ্যই বেশি, তারপরে একটু কম প্রথম স্তরের কথা, তুলনামূলক কম, এটা এইভাবে করে কম, তাই না? আচ্ছা, এখন পুষ্টির ক্ষেত্রেও পিরামিড হয় কিভাবে, উৎপাদক যত তোমার শক্তি উৎপাদন করে, বুঝছো, এবং খাদ্যের মধ্যে স্থিতিশীল হিসেবে যে শক্তিগুলো রাখে, তো এদেরকে যারা খায় তার মাত্র 10% শক্তি এখান থেকে এখানে পায়, আর 90% শক্তি পায় না। এর কারণ হলো যে এই খাবার হজম করতে যে অনেক শক্তি নষ্ট হয়ে যায়, 10% শক্তি সে জমা রাখতে পারে, বুঝছো। কাজেই আবার যখন দ্বিতীয় স্তরে রেখে খায় তখন 90% শক্তির অপচয় হয়, হজম ক্রিয়ায় সেটা 10% পায়। এইভাবে কি আস্তে আস্তে কি সর্বোচ্চ চেয়ে সে সব থেকে কম পাচ্ছে। তাহলে এই যে শক্তির যে পিরামিড, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সর্বোচ্চ যে সে আস্তে আস্তে কমে যাচ্ছে, একটা সর্বোচ্চ চূড়া যেটা চোখা একটা অবস্থা তৈরি হচ্ছে। তো এই জিনিসটাই বলছে যে আসলে পিরামিডের কথা বলছে। হ্যাঁ, এখানে হচ্ছে শক্তির পিরামিড। এটা শুধু ওই যে তোমার দেখো যে 100, তাই না, তারপরে 10, ওই যে 90% বাদ যাচ্ছে না, তারপরে আবার 90% বাদ যাচ্ছে না, তখন 1.1 বুঝেনি, লাস্টে ওটা কেন 90% করে কমে যাচ্ছে। এইভাবে তোমার হচ্ছে যে শক্তি পিরামিড। তো এই ছবিটাও আর কি মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, আগামী দিন এটা শেষ করে দেবো। হ্যাঁ, আর বেশি নয়, আগামী দিন শেষ করে দিয়ে তারপরে হচ্ছে একদিন বিরতি দিয়ে ওই যে তৃতীয় অধ্যায় থেকে শুরু করবো, আর এর মধ্যে আবার